নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। জবাব চায় বাংলা শুরু করছি। রাত ৮টা মানে জবাব চায় বাংলা, রাত ৮টার প্রাইম টাইম মানে রিপাবলিক বাংলা। আজ আমি যে কথাটা ইউজুয়ালি বলি সেগুলো আমি লিখেও এনেছি এবং সেগুলো খুব নির্দিষ্টভাবে একটা মতাদর্শকে কেন্দ্র করে। বামপন্থা ভারতবর্ষে বা বাংলায় বামপন্থা দীর্ঘদিন ধরে আছে, কিন্তু এখন নতুন করে 2025 সালে বামপন্থীদের একটা নতুন রূপ বা নতুন একটা চেঞ্জ, সেই চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, আমি অন্তত দেখতে পাচ্ছি এবং এটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। বামপন্থীরা ভারতবর্ষে বামপন্থীরা তারা অস্তিত্ব সংকটে। বামপন্থা মুছে যাবে, ভারতবর্ষ থেকে বামপন্থা মুছে যাবে এবং বামপন্থীরা তারা এখন বুঝতে পারছে, মানে সিপিআই, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, যারা তথাকথিত বামপন্থী দল ভারতবর্ষে, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, তারা বুঝতে পারছে যে তারা যদি মাওবাদীদেরকে সাথে না নেয়, তারা যদি হিন্দু বিদ্বেষীদেরকে সাথে না নেয়, তারা যদি মোল্লাতান্ত্রিক হুজুরদেরকে পাশে না পায়, নরেন্দ্র মোদীকে হারানো যাবে না। এবং নরেন্দ্র মোদীকে হারানো যাবে না বলে মাওবাদী, মার্ক্সবাদী মিলেমিশে একাকার। এখন ইন্দ্রানুজ রায় একদম এ ক্যাটাগরির মাওবাদী, এই ইন্দ্রানুজ রায়ের সমর্থনে এখন মোহাম্মদ সেলিম ঢুকে পড়ছে। আবার সুজন চক্রবর্তী তিনি বলে দিচ্ছেন যে রামনবমী নাকি বাঙালির নয়। অদ্ভুত বিষয়। আবার ভালো করে দেখবেন হুমায়ুন কবির বা ফিরহাদ হাকিমরাও কিন্তু মোটামুটি এক লাইনে খেলছেন। অর্থাৎ এই মুহূর্তে তারা মনে করছেন দুধেল গাই ভোট ব্যাংক। মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলে ফেলেছিলেন দুধেল গাই যে গরু দুধ দেবে তার লাথি খেতে আমি প্রস্তুত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেননি তা হলো তার লাথি খেতে সিপিএম প্রস্তুত, সিপিআই প্রস্তুত, আরএসপি প্রস্তুত, ফরওয়ার্ড ব্লক প্রস্তুত। এরা সবাই মুসলিম ভোট ব্যাংক বলে একটি বস্তু ভারতে রেখে দিয়েছেন। ভারতে কিন্তু কোনো ভোট ব্যাংক বলে কোনো শব্দ নেই, সংবিধান স্বীকৃত কোনো শব্দ নেই। এবং একটি সম্প্রদায় কেন তাদেরকে ভোট ব্যাংক হিসেবে, তাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হবে? মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম করছিলেন এখন বামপন্থীরাও সেরকম করছেন এবং আজ বিতর্ক হওয়ার প্রয়োজন আছে। ঐতিহাসিকভাবে ব্রিটিশ এবং বামপন্থীরা কি হিন্দু বিদ্বেষী? হিন্দুদের এই 5000 বছরের সভ্যতা, তাদের গল্প, তাদের ঔরস, তাদের ঐতিহ্য, এই সমস্ত কিছু আসলে অনেক বেশি পাওয়ারফুল ছিল এবং সেই গল্পগুলোকে ধামাচাপা দিতে, সেই ইতিহাসগুলোকে মুছে দিতে, সম্ভাজির ইতিহাস মুছে দিয়ে ঔরঙ্গজেবের ইতিহাসকে গৌরবান্বিত করতে বামপন্থী ইতিহাসবিদদের বড় ভূমিকা ছিল। এবং ঠিক সেই কারণে আজ আমি বলছি, আজকে যে বিতর্কটা শুরু হবে সুজন চক্রবর্তীকে দিয়ে, ঠিক সেই বিতর্ক এই মুহূর্তে আমি করব। কিন্তু তার আগে ময়ূকের 3টে প্রশ্ন। আজ ডিবেট, একদম সরাসরি ডিবেটে যাব, কিন্তু ডিবেটে যাওয়ার আগে 3টে প্রশ্ন এই মুহূর্তে নেব। ময়ূকের 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, মাওবাদী মার্ক্সবাদী মিলেমিশে একাকার। মানে আমার হাসি পায় যে মাওবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই বুদ্ধ ভট্টাচার্যকে মাওবাদীরা বলছে রাষ্ট্রের পোষা কুকুর। সেই মাওবাদীদের, সেই উগ্র বামপন্থীদের সাথে গলায় গলায় বন্ধুত্ব এখন সিপিএমের। মানে তারা দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া টু দি পাওয়ার ইনফিনিটির জায়গায় পৌঁছে যাবে বা সিপিএম। এদেরকে আপনারা যতটা পারেন, আমি এই বাচ্চা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে পরে কথা বলবো, আগে মাথাগুলোকে নিয়ে কথা বলতে হবে। 2 নম্বর প্রশ্ন এই মুহূর্তে, 2 নম্বর প্রশ্ন রিপাবলিক বাংলায় ময়ূকের প্রশ্ন। হিন্দুদের গাল দিলেই নম্বর বাড়ে। দেখবেন হিন্দুদেরকে যে যত বেশি গাল দিতে পারবে, যে যত বেশি হিন্দুদের দেব দেবতা নিয়ে ইনসাল্ট করতে পারবে, দেবতা তো ছেড়েই দিন, হিন্দুদের যারা ধর্মগুরু রয়েছেন তাদেরকে যত বেশি সাম্প্রদায়িক বলা যাবে তত বেশি নম্বর বাড়ে তাদের। লিবারাল বামপন্থী বা ইন্ডিপন্থী যারা রয়েছে তারা মনে করে যে হিন্দুদেরকে বা হিন্দুদের ভাবধারাকে গালাগালি দিলে, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বললেই অনেক বেশি নাম্বার। কেন বলে তারা? 3 নম্বর প্রশ্ন। এবং 3 নম্বর প্রশ্নটা থেকে এই জায়গা, দুধেল গাই তোষণে ভোট বাড়ে। 2টো প্রশ্ন আজ। এক, হিন্দুদেরকে গালাগালি দিলে নম্বর বাড়ে, আর দুধেল গাই তোষণে ভোট বাড়ে। এবং ঠিক সেই জায়গা থেকে এরা ডেসপারেট হয়ে উঠেছে। কেন ডেসপারেট হয়েছে সেইটা আমি আপনাদের বলবো।
কিন্তু ঐতিহাসিকভাবে আজ বিতর্কের প্রয়োজন আছে। ঐতিহাসিকভাবে আমরা ব্রিটিশ সময়ও দেখেছি, ব্রিটিশ পরবর্তী ভারতবর্ষ অর্থাৎ স্বাধীন ভারতবর্ষে আমরা দেখেছি বামপন্থীদের কি ভূমিকা। বামপন্থীদের মধ্যে থেকে তো অনেকে এটাও বলেছিলেন যে শেখ মুজিবুর রহমানকে চাই না। বামপন্থীদের মধ্যে থেকে অনেকে পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে ভারতের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ রয়েছে সেটাকে বলেছিলেন না, একটা গোটা বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে চলে যাক। ঠিক সেভাবেই ডিরেক্ট অ্যাকশন ডেতে তাদের কি ভূমিকা ছিল, বামপন্থীদের যুগে যুগে কি ভূমিকা ছিল সেগুলো এক্সপোজ করার সময় এসেছে। কারণ হিন্দুরা এক হয়েছে এবং এটা সমস্যার কারণ হয়ে গেছে হুমায়ুন কবিরের, সুজন চক্রবর্তীর, ফিরহাদ হাকিমের বা মোহাম্মদ সেলিমের। বামপন্থীরা হিন্দু বিদ্বেষী এবং হিন্দুদের একটা ভোটও তারা বোধহয় এবার 2026-এ পাবে না। সেটা বুঝেই যতটা পাচ্ছে সংখ্যালঘু তোষণ করছে তারা। হোয়াইট বেল্ট 3 জন নেতা দেখুন। রামনবমী বাংলার কোনো উৎসব বলে কেউ মনে করে না, কোনোদিন ছিল। বিজেপি যতটা করবে তৃণমূল ততটাই করবে। বিজেপির রামনবমী তৃণমূলের রামনবমী, এবং তাকে কেন্দ্র করে বাংলায় অবাংলার দাম ধর্মের স্থান থেকে সরিয়ে নিয়ে রাজনীতির ধান্দায় যারা কাজে লাগাতে চান তারা প্রকৃতপক্ষে ধর্মের কলুষতা করেন, অধর্মের কাজ করেন। একটা চ্যানেল, টেলিভিশন চ্যানেল, কয়েকটা খবরের কাগজ উদ্দেশ্য প্রণীতভাবে সংখ্যাগুরুবাদকে বাড়ানোর জন্য, হিন্দুত্ববাদী রাজনীতিকে ছড়ানোর জন্য এবং বাংলাদেশি নাম করে আসলে ধর্মীয় সংখ্যালঘুদেরকে নিশানা করার জন্য উল্টে চিৎকার করছেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের জন্য আমরা আশ করছি। হিন্দুদের কোনো জনসংখ্যা কমছে না। শিক্ষার প্রসার ঘটলে পরে সাধারণভাবেই একটু জনপ্রজনন বৃদ্ধি কমে, সেটা সর্বত্রই হচ্ছে, হিন্দুদের মধ্যে হচ্ছে, মুসলমানদের মধ্যে হচ্ছে। প্রতিদিন প্রতি মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী তিনি রাম মন্দিরের নাম করে ভোট চাইছেন, তিনি পোশাক দিয়ে মানুষকে চিহ্নিত করার চেষ্টা করছেন। জানি না বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ্যে এক শ্রেণীকে অশিক্ষিত বললেন কিনা। মানে শিক্ষিত হলে প্রজনন সংখ্যা কমবে আর অশিক্ষিত যারা তাদের সংখ্যা বাড়বে। আর অন্যদিকে মোহাম্মদ সেলিম তারা দেখতে পান না, তারা বাংলাদেশে সংখ্যালঘুদের সাথে কি করা হয়েছে সেটা দেখতে পান না। সেটা দেখতে গেলে তাদেরকে কম্পেয়ার করতে হয়, ব্যালেন্স করতে হয় ভারতে কি হচ্ছে তার সাথে। সত্যি কি ভারত এবং বাংলাদেশ এক শ্রেণীতে আছে? নেই। কেন হচ্ছে এটা? এটার পেছনে সাইকোলজিটা কি? আজ যারা রবিবার বসে অন্য চ্যানেল বাদ দিয়ে যারা ময়ূককে এখানে দেখছেন, জবাব চায় বাংলা, যারা প্রতিদিন নিয়মিত দেখেন, তাদের তো প্রশ্ন হতে পারে, ভাই ময়ূক কেহনা কে চাতে হো? প্রশ্নটা কি? মুদ্দাটা, কথাটা কি? মুদ্দা কথা হলো, খুব লক্ষ্য করে দেখবেন এই বক্তব্যগুলো সুজন চক্রবর্তী এভাবে বলতে শুরু করলেন কখন থেকে? যখন থেকে একটা এস্টিমেশন এলো মহাকুম্ভের পরে, প্রয়াগরাজের মহাকুম্ভের পরে এবার রামনবমী আরো 20 দিন বাকি, কিন্তু তার আগেই রামনবমীকে কেন্দ্র করে প্রায় 1 কোটি থেকে 2 কোটি মানুষ তারা রাস্তায় বিভিন্ন জায়গাতে মিছিল করবেন, গর্বের সাথে বলবেন জয় শ্রীরাম, গর্বের সাথে ত্রিশূল ধরবেন, গর্বের সাথে বাংলার পাড়ায় পাড়ায় গেরুয়া আবির খেলবেন। এবং এই পুরোটা হবে দল মত নির্বিশেষে, অর্থাৎ তৃণমূলের হিন্দুরাও থাকবে, সিপিএমের হিন্দুরাও থাকবে, ফরওয়ার্ড ব্লকের হিন্দুরাও থাকবে, বিজেপির হিন্দুরা তো থাকবেই, আর যারা নোটাতে ভোট দেয় সেই হিন্দুরাও থাকবে। অর্থাৎ হিন্দুদের একটা অভূতপূর্ব কনসলিডেশন হচ্ছে। এটা আমি শুধু একা বলছি না, এটা অনেক বিজেপি নেতাও বলছেন, তার মধ্যে থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন। এবং তাদের বক্তব্যের পরেই সুজনদাদের হঠাৎ করে ভোল বদল হয়ে যাওয়া, একদম উগ্র হিন্দু বিরোধী স্টান্স নেওয়া শুরু হলো। দেখুন, ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল, এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। যারা ব্রিগেড 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 করে, যারা বলে আমাদের 1 লাখ লোক, 5 লাখ লোক, 10 লাখ লোক ব্রিগেডে হয়েছে, তারা ভয় পাচ্ছে হিন্দুদের ব্রিগেড দেখে। এবং হিন্দুদের ব্রিগেড শুধুমাত্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা ময়দান কলকাতা শহরের হবে না, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও এখন এই মুহূর্তে শাঁখের করাতের অবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্টলি কোনো নির্দেশ দিতে পারবেন না তার দলকে যে তোমরা রামনবমীর মিছিলে যাবে না। দিয়ে দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আলবাদ যাবে, তৃণমূল কংগ্রেসের হিন্দুরা আলবাদ যাবে। আগেরবার আমি সেই ছবিও দেখাবো, দেব গেছিল, সায়নী ঘোষ গেছিল। দেব তো
আমি সেই ছবিটা দেখুন, আমি ফুল ফ্রেমে দেখাবো। দেব, সুপারস্টার দেব ঘাটালে এ যাবৎকালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় রামনবমীর মিছিলটা দীপক অধিকারী করেছিল। গর্বের সাথে দেব বলে হিন্দু। আমরা তো এটাই বলি, তৃণমূল করছো, সিপিএম করছো, কিন্তু হিন্দু তো ভাই বটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো সেফ रहेंगे। সিপিএম এর হিন্দুকেও এক হতে হবে, বিজেপির হিন্দুকেও এক হতে হবে। এর পাশাপাশি সায়নী ঘোষ এর আগে বিতর্কিত মন্তব্য করেছিলেন হিন্দুদের নিয়ে, কিন্তু তারপর যেভাবে যাদবপুর এবং হাওড়াতে দেখুন সায়নী ঘোষের ছবি, সায়নী ঘোষ এই মুহূর্তে যে হিন্দুদের জন্য নিজে রাস্তায় নেমেছেন, সেটা আমি জানি না ঢোক গিলে নেমেছেন কিনা না, বুঝতে পারছেন হিন্দুদেরকে এভাবে চটানোটা ঠিক নয়। দেখুন এই মুখগুলো দেখুন, এরা কে? উত্তরপ্রদেশে, আমি তো জানি না। সায়নী ঘোষের বাড়ি যাদবপুর 8B-তে। এরপরে দেখুন শতাব্দী রায়, আমি তো জানি না শতাব্দী রায় মঙ্গল গ্রহে থাকেন না, উত্তরপ্রদেশে থাকেন না। তৃণমূলের লোকেরা তারা যেভাবে রামনবমী করছে ঠিক সেভাবেই কুম্ভতে গেছিল, মহাপ্রয়াগে গেছিল। আমি ঠিক সেই কথাটা বলছি, সিপিআইএম ভয় পাচ্ছে এই জায়গায়, সিপিআইএম ভয় পাচ্ছে, এবং সিপিআইএম ভয় পাচ্ছে বলে খুব স্পেসিফিক্যালি সিপিআইএম হিন্দু বিদ্বেষ শুরু করে দিয়েছে, এবং হিন্দুরা নিজেদের শত্রু চেনুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে অপশন নেই এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন হঠাৎ করে হিন্দুদেরকে এবার একটু তোষণ করার চেষ্টা করছেন? সুজন চক্রবর্তী বুঝতে পেরেছেন একটা সিপিএম এর ভোটও পাবেন না। এখন সুজন চক্রবর্তীর পার্টিতে যারা সেকুলার ছিল তাদের 90% হিন্দু হয়ে গেছে। গর্বের সাথে গর্বসে বলো আম হিন্দু হে। হয়তো পার্টি অফিসে বসে সুজনদা, পদ্মপুকুর পার্টি অফিসে, আমি জানি না আজকে জন্মদিনের দিন আছে কিনা, আমি টেলিফোন লাইনে ধরার চেষ্টা করবো সুজনদাকে। আজকে জন্মদিন তার, জন্মদিনের দিন সুজনদা এই খবরটা যদি পান পদ্মপুকুর পার্টি অফিসে, যে গর্বের সাথে সিপিএম এর কমরেডরাও বলছে না সুজনদা আমরা হিন্দু হিসেবে রামনবমীর মিছিলে এবার যাবো, লাল পতাকার সাথে গেরুয়া পতাকা ধরলে অসুবিধা কি? আমরা তো সিপিএমটাই করছি। অনেকগুলো ইকুয়েশন কাজ করছে 2026-এর আগে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছেন সে কাজগুলো আবার প্রমাণ করে দেয় হিন্দুদের কেন নিজের শত্রু চিনতে হবে। সিপিআইএমকে আমরা দেখতে পাচ্ছি ওপেনলি করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পদে পদে যেগুলো করছেন, ভাবতে পারেন দোল বা হোলির সময় কেউ বদমাইশি করবে না। মানে হিন্দুরা কি বদমাইশি করার জন্য হোলি সেলিব্রেট করে? এটা অন্য ধর্মের অন্য মানুষদের বলার ক্ষমতা আছে? কোনো রাজনৈতিক নেতার ভারতবর্ষে ক্ষমতা আছে? দুর্গাপূজার সময় কেউ বদমাইশি করবে না, ক্রিসমাসের সময় কেউ বদমাইশি করবে না, বাকি নামগুলো বললামই না, বাকি উৎসবগুলো বললামই না। ভয় আছে না আমারও, কি করবো বলুন? হিন্দু। ভালো করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীও এটা বলার সাহস দেখাতে পারেন একটি রাজ্যে যে কেউ বদমাইশি করো না, কিন্তু মানে হিন্দুরা বদমাইশি করে। হোলির সময় বদমাইশি হয় নাকি? দেখুন, একদিকে দোল আর হোলি, साथ साथ में ये महीना रमजान का मंथ भी है। सब मिलजुल के रहना। जैसे अगर कोई कुछ कहे कि वो तुम्हारा खिलाफ ये बोला वो बोला, इसको कान देने का ज़रूरत नहीं है। আপনারা সবাই যে যার ধর্ম পালন করুন। एक दिन के लिए कोई आदमी झगड़ा लगा के चला जाएगा, लेकिन जब आग जलेंगे तो वो नहीं रहेंगे। इसी के लिए सब अच्छा रहे तो बांग्ला अच्छा रहेगा। प्लीज़ सेलिब्रेट दिस उइथ पीस। এবং তারপর হোলি এবং দোল উৎসবের ঠিক পরেই বীরভূমের মতন জেলাতে ইন্টারনেট বন্ধ করে দিতে হয়। উত্তরপ্রদেশকে নিয়ে এত কথাবার্তা বলা হয়, আমি এখনও শুনছি উত্তরপ্রদেশে এক জায়গাতেও ইন্টারনেট বন্ধ করতে হয়নি। উত্তরপ্রদেশের এক জায়গাতেও এই পরিমাণ ব্যাপক সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করতে হয়নি। এবং এটা নিয়ে যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কটাক্ষ করবেন আমাদেরও শুনতে হবে, কারণ সত্যিই তো আমরা বাংলায় আমরা এত প্রগতিশীলতার কথা বলি কিন্তু আমরাই ইন্টারনেট বন্ধ করে দিই। আমরা এত প্রগতিশীলতার কথা বলি কিন্তু আমাদের এখানে সংখ্যাগুরুদের বলা হয় এই তোমরা দুষ্টুমি করবে না, বদমাইশি করবে না। আমরা এত প্রগতিশীলতার কথা বলি, এখানেই দুধেল গাইদের বলে একটা জিনিস যে হয়, মানুষ যে দুধেল গাই হতে পারে আমি আগে জানতাম না। দুধেল গাইদেরকে তোষণ করার জন্য সুজন চক্রবর্তী, মমতা ব্যানার্জি সবাই নেমে পড়েন। দেখুন, যোগী আদিত্যনাথ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। এর আগে রিপাবলিক বাংলার সাংবাদিককে যেভাবে নিগৃহীত করা হয়েছে, তারপরে উত্তরপ্রদেশ সরকারের ডেপুটি চিফ মিনিস্টার কথা বলেছেন, এবং আজ চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে কথা বললেন দেখুন। वेस्ट बंगाल में यूपी 25 करोड़ की आबादी, 25 करोड़ की आबादी में होली सकुशल संपन्न हुआ, लेकिन वेस्ट बंगाल में कई जगह उपद्रव हुए होली के।
और होली के दिन उस उपद्रव को न संभाल पाने वाले लोग प्रयागराज के महाकुंभ को मृत्यु कुंभ कहते थे, लेकिन हम लोगों ने कहा है मृत्यु नहीं तो मृत्युंजय महाकुंभ है। যোগী আদিত্যনাথ তিনি বলছেন যে 25 কোটির জনসংখ্যার উত্তরপ্রদেশে একটাও ঘটনা এরকম ঘটেনি যেটা পশ্চিমবঙ্গে ঘটেছে। পশ্চিমবঙ্গে আগে দুর্গাপুজো বন্ধ করা, সরস্বতী পুজো বন্ধ করার ঘটনা ঘটতো, এখন হোলি, সেই হোলি খেলাতেও রক্তচক্ষু, এই সময় থেকে এই সময় খেলবে, এই সময় থেকে এই সময় খেলতে পারবে না, এখানে ইন্টারনেট বন্ধ করে দিচ্ছি, এখানে তোমরা কিন্তু বদমাইশি করছো। কেন? আমরা কি আফগানিস্তানে খেলতে চাইছি হোলি? আমরা কি সিন্ধে খেলতে চাইছি হোলি? সমস্যা আছে, হিন্দু ঐক্য বড় সমস্যার কারণ হচ্ছে, এবং ঠিক সেই জায়গা থেকে আমি বিতর্ক শুরু করব। এবং তার পাশাপাশি টেলিফোন লাইনে যে দুজন সবচেয়ে বেশি বিতর্কিত এই মুহূর্তে চরিত্র, এক হুমায়ুন কবির এবং দুই সুজন চক্রবর্তী, তাদের দুজনকেই আমি ওপেনলি বলছি, আপনারা দয়া করে যদি এই মুহূর্তে আপনারা উপস্থিত থাকেন, বাড়িতে থাকেন বা বাইরে থাকেন, জবাব চায় বাংলা যদি দেখেন, প্লিজ টেলিফোনটা তুলুন এবং ময়ূকের কয়েকটা প্রশ্নের উত্তর দিন। কিন্তু তার আগে সুকান্ত মজুমদার, আমি প্রশ্ন করেছিলাম যে বামপন্থীরা কি ঐতিহাসিকভাবে হিন্দু বিদ্বেষী, ঐতিহাসিকভাবে ব্রিটিশ এবং বামপন্থীরা কি হিন্দু বিরোধী? সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। বামপন্থা এবং আমি আগেও বলেছি এক্সট্রিম বামপন্থা এবং এক্সট্রিম ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, তারা একটা জায়গায় গিয়ে এক হয়ে যায়। এরা দুজনেই মনে করে ভারতের এই রূপ, বর্তমান যে রূপ, এই রূপ তাদের কাছে অ্যাকসেপ্টেড না। তারা দুজনেই মনে করে যে ভারতবর্ষ অনেকগুলো দেশের সমাহার, এই দেশ ভাঙা উচিত। সেটা স্বাভাবিকভাবে তারা এক জায়গায় মিলে যায়, যে তো নতুন কিছু নয়। কিন্তু এইভাবে ভোট বাড়বে না। সমাজ এখন অনেক বেশি জাগরুক, অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি বিবেকবান। হিন্দুরা নিজেদের শত্রু চিনুন, কারা নিজেদের শত্রু চেনে না আমরা দেখেছি, এবং তারপর আমরা এটাও দেখেছি তাদেরকে কিভাবে বিলীন হয়ে যেতে। এই মুহূর্তে জিষ্ণু বসু গবেষক রয়েছেন, শুভম ব্যানার্জি সিপিআই নেতা রয়েছেন, দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু শুরুতেই আমি জিষ্ণু বসু আপনার কাছে জানতে চাই, এটা ভুল বলা হচ্ছে না ঠিক, বামপন্থীরা হিস্টোরিক্যালি ভয় পেয়েছিল হিন্দুত্বকে, হিন্দুত্ববাদী ফোর্সেসকে এবং হিন্দু সভ্যতাকে, ঠিক যেভাবে ব্রিটিশরা ভয় পেয়ে অরঙ্গজেবকে হিরো বানিয়েছে, সাম্ভাজিদেরকে ভিলেন বানিয়েছে। এবং ঐতিহাসিকভাবে বাম বিদ্বেষটা তাদের ডিএনএর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে আজও সিপিএম ঠিক এই লাইনে খেলছে। তারা জানে যে হিন্দুদের এবার বোধহয় আর কোনো ভোট পাবে না, তারা একটু কুড়িয়ে বাড়িয়ে যদি সংখ্যালঘু ভোট পাই। ঠিক বলছি না ভুল? ইংরেজ ঔপনিবেশিক শাসনের সময় হিন্দু বা এখানকার যে সাংস্কৃতিক পরিচয়, সেই সাংস্কৃতিক পরিচয়কে ভয় করত। কারণ তারা এসে দেখছে যে একটা সভ্যতা, এত প্রাচীন সভ্যতা, সভ্য মানুষ, তাদের সংস্কৃতি আছে, তাদের সাহিত্য আছে, তাদের বিজ্ঞান আছে, তাদেরকে বাইরে থেকে এসে তারা শোষণ করছে শাসনের নাম করে। তার জন্য ব্রিটিশ মানে ইংরেজ ঔপনিবেশিক শাসকরা হিন্দু ঐতিহ্যকে সবসময় আঘাত করত। এটা তাদের যে পাপ করছে সেই পাপ স্খলনের জন্য কারণ। সমস্যা যেটা, সেটা খুব দুঃখজনকভাবে হলেও বলতে হয় যে কার্ল মার্কসও নিউ ইয়র্ক হেরাল্ড ট্রাইবিউনে জুন 25, 1853, আমি রিপিট করছি, জুন 25-এ উনি এই ব্রিটিশ শাসন সম্পর্কে বলতে গিয়ে বললেন যে ব্রিটিশ শাসন অন্তত ভারতবর্ষকে একটা শান্তি সুরাহা দিয়েছে। ভারতবর্ষের কোনো গৌরবশালী গোল্ডেন এজ ছিল না, কার্ল মার্কস বলছেন। আমি আবার রিপিট করছি, এমনকি হিন্দু শাসনের পরেও যেটা ধরা হয় হিস্টোরিক্যাল পিরিয়ডে, যে মুঘল সময়ে সবচেয়ে বেশি উৎপাদন ছিল, ভারতবর্ষ জিডিপিতে বেশি কন্ট্রিবিউট করত, মার্কস বলছেন যে এমনকি আওরঙ্গজেবের সময়েও যা অবস্থা ছিল তার থেকে অনেক ভালো আজকের ব্রিটিশ শাসনে আছে, কারণ ব্রিটিশ শাসন তাদের একটা সিস্টেমের মধ্যে এনেছে। বামপন্থীদের সমস্যা হচ্ছে বামপন্থীরা মূলগতভাবে ইউরোপের যে দর্শন সেটাই মনে করেন। ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতি, তার মূল ভূমিটাই আছে হিন্দুত্বের মধ্যে, হিন্দু ভাবনার মধ্যে। আমি আরও ভালো করে বললে, যদি আপনি
কালচারাল মার্কসিজম দিয়ে বলেন, তাহলে হিন্দুত্ব এই ভাবনাটা ভারতবর্ষের কালচারাল হেজিমনি। মানে আমি একজন হিন্দু, যোগী আদিত্যনাথ একজন হিন্দু, কিংবা অমিত শাহ একজন হিন্দু গুজরাটের, আমাদের পরস্পরের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে না। এমনকি ধরুন আজকে 100 বছর পরে বামপন্থীরা একজন মাত্র তথাকথিত তপশিলি মানুষকে পলিট ব্যুরো মেম্বার করেছেন, তার নাম রামচন্দ্র ডোম, তার নামও রামচন্দ্র। এবারে ওই যে রামচন্দ্র ডোম, উনি আর আমার যে একই রক্ত, সেটা আমি বুঝি। সেটা বুঝতে গেলে হিন্দুত্বকে বুঝতে হবে যে রামচন্দ্র ডোম আর আমার মধ্যে একই রক্ত বইছে। তারা ভারতবর্ষকে বুঝবেনই না। মানে রামচন্দ্র ডোম আর যোগী আদিত্যনাথের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু আসলে পার্থক্যটা বলে দিচ্ছেন সিপিআইএম এর নেতারা। রামচন্দ্র ডোম এবং আমার সঙ্গে বা যোগী আদিত্যনাথের সঙ্গে আমাদের মধ্যে সম্পর্ক সূত্র হিন্দুত্ব, কিন্তু যেহেতু তারা হিন্দুত্বকে বোঝেননি, তার জন্য গত 100 বছরে একজনও তথাকথিত তপশিলি জাতিভুক্ত কাউকে পলিট ব্যুরো মেম্বার করা যায় না। আমাকে জিষ্ণু বসু, আমাকে এই কথাটা বলুন যে রামনবমীর মিছিলে কি এরকম কোনো নিয়ম আপনারা রাখছেন বা কোনোদিন রাখেন যেখানে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ মিছিলে অংশগ্রহণ করতে পারবে না? দেবাশিস ঘোষ বা শুভম তারা অংশগ্রহণ করতে পারবে না শুধু সিপিআই বা সিপিএম বা বামপন্থী হওয়ার জন্য, এরকম কিছু ব্যাপার আছে? কোনো প্রশ্নই নেই। মানে আপনারা ইকুয়ালি স্বাগত জানাবেন? এটা আপনাদের মানে আরএসএস বিজেপির নিশ্চয়ই রামনবমী নয়, তারাও স্বাগত জানান। অনেক জায়গায় মুসলমান আলাদা করে আপনারা কি ইনভাইট করেছিলেন না? তাই সে নিজেই গেছিল। অনেক জায়গাতে মুসলমান সম্প্রদায়ের মুসলমান গ্রামের ওপর দিয়ে গেলে তারা ফুল ছিটিয়ে স্বাগত জানায়, আর মুসলমান সম্প্রদায় কেউ রামনবমীর মিছিলে এলে আসতেই পারেন। মানে আপনারা এটা ওপেন বলছেন, আরএসএস এর তরফ থেকে সমস্যা হবে না এটা? দেখুন, আমরা মনে করি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক তারা জাতিগতভাবে হিন্দু আমাদের জাতীয়তা। হ্যাঁ, হিন্দু আমাদের জাতীয়তা। এটা আমি নয়, শাহরুখ খান প্রফেসর চাগলা বলেছিলেন। না, শাহরুখ খান, সালমান খান সবাই হিন্দু। শুধু আমি নয়, আমার থেকেও অনেক বেশি পণ্ডিত মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ বলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে হিন্দুত্ব হচ্ছে ভারতবর্ষের জাতিগত পরিণাম। আমি যদি এর বিরোধিতা করতে চাই তাহলে আমায় ওপরে গিয়ে লড়াই করতে হবে। যেহেতু ওপরে যাওয়ার কোনো আমার স্কোপ নেই, তাহলে আমাকে বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে যে আমি জাতিগতভাবে হিন্দু। তার জন্য যে উপাসনা পদ্ধতি ভিন্ন হতেই পারে, কিন্তু জাতিগতভাবে আমরা হিন্দুস্থান বলে না কেন? বলে হিন্দুদের জায়গা। দেবাশিস ঘোষ, খুব স্পেসিফিক, আপনি তো শুনলেন এতক্ষণ ধরে। আমাদের আপত্তিটা এই জায়গাতেই, যেটা জিষ্ণুদা বলার চেষ্টা করছিলেন, যে জিষ্ণুদার মতামত ব্যক্ত করেছেন রামে, আসলে রাম শ্রীরামচন্দ্রতে সীতারাম ইয়েচুরি যার নামে রামকৃষ্ণ, এটা ময়ূক রঞ্জন ঘোষের অতিরঞ্জন। এটা আমি বলছি, সীতারাম ইয়েচুরি নামটা কোথা থেকে এলো? আমি শেষ করি। উনি প্রয়াত, কিন্তু আমার খারাপ লাগছে। কোথাও অসুবিধা নেই, সামনে রেখে বিভেদে অসুবিধে। যেখানে যে ব্রিটিশরা আজকে, যে ব্রিটিশের কথা এলো, ব্রিটিশরা আজকে কি চেয়েছিল? যে ভারতবর্ষকে কিভাবে আমি দুর্বল করব। সেই দুর্বল করার সময় তারা যেটা চেয়েছিল হিন্দু মুসলিমকে আলাদা করা, এবং কার্তুজ থেকে শুরু করে বিভিন্ন আমরা কথা জানি। সেই জিনিসটা আজকে বিজেপি আরএসএস সেই কাজটাই করছে। এই যে বারবার হিন্দু 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 করে আনা মানে কি? আমি হিন্দু ভোটটাকে একত্রিত করার চেষ্টা করছি এবং হিন্দু মুসলিমকে ভাগ করার চেষ্টা করছি। দেখুন, এটা তো মার্কসের কথা উনি বললেন, আমি বলছি বাইবেলের একটা কথা বলছি, চার্চ শুড নট ইন্টারফেয়ার ইন পলিটিক্স। এটা তো মার্কস বলে যাননি, এটা বাইবেলে বলা ছিল। তার মানে এই যে প্রথম থেকে আমরা সবাই বলছি এই কথাটা, যে পলিটিক্সের মধ্যে ধর্মকে আনার প্রয়োজন কোথায়? মানে আমার অবাক লাগছে। আপনারা কেন এনেছিলেন? আপনারা খুব নির্দিষ্টভাবে সংখ্যালঘু আসনগুলোতে কেন সংখ্যালঘু ক্যান্ডিডেটই দিয়ে গেছেন? আমি ময়ূক একটা কথা বলবো, আমার খুব খারাপ লাগে, আমার তোমার সাথে খুব ভালো সম্পর্ক, মানে সংবাদ মাধ্যমের খাস তো সংবাদ পরিবেশন করা, খবর হওয়া নয়। আমার অসুবিধা হচ্ছে তারাই তো আমাকে জনপ্রিয় করছেন, থ্যাঙ্কস টু ইউ। রামনবমীতে কি হতে চলেছে বা কি হতে পারে তার জন্য বারবার শুভেন্দু অধিকারীর এই যে বয়ানগুলো দেখানো হচ্ছে বা বিভিন্ন, সুজন চক্রবর্তী বলছেন না যে আমি বারুইপুরে রামনবমীর মিছিল করব। রামে আপনি তো বলছেন ধর্মের সাথে রামের সাথে কোনো বিভেদ নেই, তাহলে সিপিআইএম কেন পার্টি অফিস থেকে রামনবমীর মিছিল করবে না? ডেফিনেটলি সুজন চক্রবর্তী উত্তর দেবেন, কিন্তু আমি এটাই না। আচ্ছা ঠিক আছে, সুজন চক্রবর্তী ছেড়ে দিন। মোহাম্মদ সেলিম, আমাদের সেকুলার দেশে, যে দেশে রাম সারা দেশকে জুড়ে দিয়েছে, সেখানে মোহাম্মদ সেলিম কেন রামনবমীর মিছিল করবেন না? 30 বছর ধরে না, আমাকে এই যুক্তিটা বোঝান। রামনবমীর মিছিল মোহাম্মদ সেলিম করলে অসুবিধা কোথায়? আমি যুক্তি দিচ্ছি, 34 বছর ধরে যে সরকারটা ভোটের পর ভোট পেয়ে এলো, সেই সরকারটাকে কি শুধুমাত্র হিন্দুরা ভোট দেয়?
দেয়নি তখন হিন্দুরা কোথায় ছিল? মানে আজকে বারবার করে যে অস্থির পরিবেশ সৃষ্টি করে দেওয়া হচ্ছে এবং হিন্দুরা তো ভোট দেয়নি, তখন তো আপনারা নিজেরাই বলেন যে হিন্দু বলে কোনো কনসেপ্টেই ভোট হয়নি। মানে এই মানুষগুলো ছিল না, তারা নতুন করে এসেছেন যে প্রথমে তাদের একটা আইডেন্টিটি আছে হিন্দু বলে, যেটা এখন তারা ফ্লন্ট করছে। না না, কে আপনারা 34 বছর ধরে তাদেরকে হিন্দু হিসেবে, হিন্দুরা যেন সেকেন্ড ক্লাস সিটিজেন। রাজনীতির মধ্যে ধর্মকে আনার দরকার নেই, সেই ধর্মকে কোনো এটা কি করে বলতে পারেন? ততদিন ছিলেন, এটা ধর্মকে কোনোদিন আনতে দেননি। রেজ্জাক মোল্লা আপনাদের দলে তিনি বলেছেন আমার কাছে ধর্ম আগে, দলের থেকে ধর্ম আগে, দেশের থেকে ধর্ম আগে। আর সুভাষ চক্রবর্তী তারাপীঠে গেলে আপনারা তাকে বকা দিয়েছেন। রেজ্জাক মোল্লাকে তো বহিষ্কার করে দেওয়া হয়েছে। আরে বহিষ্কার কি এর জন্য করা হয়েছে নাকি? কি বলছেন দাদা? মোল্লাকে তো বহিষ্কার করে দেওয়া। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলুন। উনিও যথেষ্ট সম্মানীয় ব্যক্তি এবং তিনিও প্রয়াত বলে আমার খারাপ লাগছে ওনার নাম টানতে, কিন্তু আমি বাধ্য হচ্ছি এটা বলতে। হরকিষাণ সিং সুরজিৎজি উনি সারা জীবন আজীবন নিজের ধর্মকে পালন করে পলিট ব্যুরোতে ছিলেন। একদম। আমি বলছি ধর্ম পালন করতে তো কিন্তু আজকে বুদ্ধদেব ভট্টাচার্য যদি একটা লাল তাগা পরে আসতো আপনারা নিজেরা প্রশ্ন করতেন। আমার পয়েন্টটা সেখানে। দেখুন, নগর সংকীর্তন করে, হরিনাম সংকীর্তন করে কেউ পার্টি অফিসে যদি আসে আপনাদের সেখানে প্রবলেমটা হয়। রামনবমীর মিছিলে কেন এসএফআই এর ছেলেরা যাবে না? বক্তব্য হচ্ছে যে সরকার আমরা তৈরি করি, যে সরকারকে আমরা ভোট দিই, সেটা কোনো ধর্ম পালনের জন্য নয়। আরে রামের সাথে ধর্মের কি সম্পর্ক? আমি তোমাকে সেটাই বলার চেষ্টা করছি। আমাদের আজকে লাস্ট 2 বছর ধরে, 1.5 বছর ধরে 2014 সালের পর থেকে সমস্ত আলোচনা ধর্মভিত্তিক হচ্ছে। একটা কথা বলবো। হ্যাঁ বলুন। শাকিল আহমেদ খাগড়াগড়ের যে মূল আরোপী ছিল, যে ব্লাস্টে মারা গেল, শাকিল আহমেদ বাংলাদেশ থেকে এসে সিপিএম এর সময় নদিয়ার করিমপুর থেকে ভোটার কার্ড করলো, করার পরে এখানে স্লিপার সেল তৈরি করলো, আর এখানে শেষ পর্যন্ত খাগড়াগড়ের ঘটনা ঘটলো। আপনি বলুন সিপিএম এর সময়ে এই অনুপ্রবেশের মাধ্যমে, মানে এই একটু আগে যে দুধেল গায়ের কথা বলছিলেন, এটার এখন তো তারা আপনাদের ছেড়ে যাওয়া চটি এরা পড়ছে, চটিটা তো আপনাদের। না না, বেশ মেনে নিলাম, হয়ে গেছে। আবার বল, আমি উত্তর দেবো এটা। আমি বলছি যে এটা হয়ে গেছে, সিপিএম চলে গেছে অনেক দিন হলো। এতদিন ধরে আপনারা কি করছেন? আজকে দিনের পর দিন পশ্চিমবঙ্গে যেগুলো ঘটে যাচ্ছে, আপনাদের এটা বলতে খারাপ লাগছে না যে আজকে সে জায়গায় একটারও কোনো কনভিকশন হয়নি? আজকে দিনের পর দিন দুর্নীতির পর দুর্নীতি হচ্ছে, সেখানে দুধেল গায়ের প্রশ্ন আসছে কোথা থেকে? এখানে তো দুধেল গায়ের প্রশ্ন নেই, পরিষ্কার দুর্নীতি চোখে আপনারা দেখতে পেয়েছেন। আমি আরেকটা কথা এখানে বলবো, মনিক আমাকে এটা বলতে শেষ করবে, যে আজকে ইলন মাস্কের স্টারলিংক মাত্র 12 ঘন্টায় জিও এয়ারটেলের সঙ্গে চুক্তি করে নিয়েছে। আপনি জানেন এটা কি করেছে? আপনি নিশ্চয়ই জানবেন। স্পেকট্রাম কিনে নিয়েছে, স্পেকট্রাম। সুপ্রিম কোর্টের নিয়ম হচ্ছে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট হচ্ছে, এই স্পেকট্রাম আমি বিক্রি করতে পারি না। কি করে বিজেপি এটা দিয়ে দিতে পারলো? কোনো বিদেশি সংস্থাকে স্পেকট্রাম দেওয়া যাবে না, এটা শুধুমাত্র আমাদের ইসরোর কাজে বা নিরাপত্তার কাজে ব্যবহৃত হয়। সেই ইলন মাস্কের সংস্থাকে স্পেকট্রাম দিল কি করে বিজেপি? এটা তো 2G কেলেঙ্কারির থেকে মারাত্মক। আপনারা এগুলো থেকে মুখ ঘোরাবার জন্য আপনারা এবং রিপাবলিক বাংলা অন্যদিকে মানুষকে ধাবিত করছেন। আপনারা দেশ বেঁচে দিচ্ছেন, আজকে ছাদ বেঁচে দিচ্ছেন। স্পেকট্রাম মানে কি দাদা? আকাশ বেঁচে দিয়েছেন আপনারা, বেচতে পারেন? কে বেচতে সাহস দিয়েছে আপনার আজকে বিজেপি সরকারকে? এটা বলুন। আজকে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হচ্ছে, ইউক্রেনকে আমেরিকা এই স্টারলিংক পরিষেবা তুলে নেবে বলে ব্ল্যাকমেল করছে এবং তার বদলে প্রাকৃতিক জিনিস করবে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই উত্তর দিন, বিজেপি কি করে স্টারলিংককে ক্ষমতা দিল? সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কি করে ভেঙে দিল? এটা বলতে হবে। আমি দিচ্ছি যে আজকে রাশিয়া ইউক্রেনের যে গন্ডগোল, আপনি আমাকে বলুন স্পেকট্রাম বেচলো কি? আমি আবার আর কিছু জানার দরকার না। আজকে তো এই স্পেকট্রাম বেচা বলে 2G কেলেঙ্কারি থেকে বড় স্ক্যাম। এটা কি করে বেচতে পারে বেসরকারি সংস্থার হাতে? ইলন মাস্ককে বেচলো কি করে? সিপিএম এর নেতা কি স্পেকট্রামের কথা বলেছেন? না, রামনবমীর কথা বলেছেন। আমি বলছি স্পেকট্রাম বেচলো কি করে? রামনবমী ছিল না, আমরা তো সেটাই বলছি। আপনি আজকে আলোচনার বিষয় রামনবমী ধর্ম নিয়ে মানুষকে গুলিয়ে দিচ্ছেন, আর দেশ বেচে দিচ্ছেন, মানুষের ছাদ বেচে দিচ্ছেন। এখানেই আপত্তি আমাদের মনে, এখানেই আপত্তি। আপনি বাংলাদেশে ভারতকে বেচে দিচ্ছেন। আপনি বুকে হাত দিয়ে বলুন, আমি বুকে হাত দিয়ে বলছি, আপনি কি ছাদ বেচতে পারেন? আমি বুকে হাত দিয়ে বলছি, আমি বাঙালি, আমি হিন্দু বাঙালি হয়ে বাঁচতে চাই। আমি বুধন, আপনি মুসলিম বাঙালি হন, আমি পূর্ববঙ্গে খ্রিস্টান বাঙালি হন, কিন্তু আপনি দেশ বেচবেন কেন? আমাদের আপত্তি হিন্দু মুসলিম করে আমি এখানে হিন্দু বাঙালি হয়ে বাঁচতে চাই। সেটা আমার প্রথম শর্ত, সেটা আমার দ্বিতীয় শর্ত। আপনাকে তো আমেরিকা কন্ট্রোল করবে। আজকে মোদি যে বাংলায় করছে, আমেরিকা কন্ট্রোল করবে তো আপনাকে। জন্য আপনাদের সিপিএম এর জন্য, আপনারা সিপিএম, আপনি সিপিএম কে গুলি মারুন, আপনি সিপিএম কে গুলি মারুন। আমাদের অস্তিত্ব বিপন্ন হয়েছে। এর থেকে বড় প্রশ্ন আমার কাছে আর কিছু নেই। আমি বাঙালি হিন্দু এখানে বাঁচতে পারবো না, এর থেকে বড় প্রশ্ন আর কিছু নেই। তার জন্য আজকে ভারতবাসী হিসেবে আমরা বাঁচতে পারবো না, বিজেপি হয়ে যাচ্ছে। ছাদ বেঁচে দিচ্ছে দাদা, ছাদ।
স্পেকট্রাম বেচলো কি করে আপনি বলুন? সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কি করে খণ্ডন করতে পারে? আপনি নিজের বাড়ি গিয়ে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি আয়নার সামনে দাঁড়ান, আপনি কাকে সাপোর্ট করছেন? আপনি কাকে সাপোর্ট করছেন বিশ্বজিৎ, আপনি সেটা বলুন। যদি এখানে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কি করে আপনি খণ্ডন করতে পারেন? কি করে বিজেপি বিদেশি সংস্থার হাতে আকাশ বেচে দিতে পারে, ছাদ বেচতে পারে? আপনি ভাবছেন আপনি যদি স্পেকট্রামে যান তাহলে আমি স্ট্যালিনে যাব। আপনি স্পেকট্রাম না 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 আমি স্ট্যালিনে যাব না। আমার দেশ এটার সঙ্গে কোনো নয়। আমার দেশ আমার দেশপ্রেম। পশ্চিম বাংলাতে আপনি দেশদ্রোহিতা করলেই মানবো না। বিজেপি এবং আরএসএস এর এই যে দেশপ্রেমের নামে দেশদ্রোহিতা, এটার আমরা আপত্তি। আপনারা ধর্মের নামে দেশদ্রোহিতা করছেন। আপনারা ইলন মাস্কের হাতে দেশ বেঁচে দিয়েছেন। আপনারা ইলন মাস্কের হাতে দেশ ভার্ডিক্ট আছে, কিন্তু আপনি দেশদ্রোহী বললে আপনাকে প্রমাণ করতে হবে। আপনি কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে, সুপ্রিম ডোমেনে দাঁড়িয়ে আমাকে দেশদ্রোহী বলছেন। আপনিও তো বলছেন আমাকে, আপনি তো বলছেন আমাকে। আমি কেন বলছি? আমি কি বলছি? আমি বলছি আমি সুপ্রিম কোর্টকে মানবো, আমি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মানবো, আমি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মানবো কি মানবো না? যদি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আমি মানতে হয়, কি করে বিজেপি ইলন মাস্কের হাতে, স্টারলিংকের হাতে, কিন্তু সব ইলন মাস্ক বুঝলাম না, ছাদ বেঁচে দিয়েছে। সব আমি আকাশ অনেক বড় ইস্যু, অনেক বড় ইস্যু, ধর্মের থেকে অনেক বড় বিতর্ক। কিন্তু তার আগে 2 কোটি রাম নবমীর মিছিলে যাবে হিন্দুরা, এটা কি সমস্যা হয়ে যাচ্ছে? এটা তো খুব ছোট ইস্যু, তাহলে সিপিএম কেন যাবে না? রামনবমীর থেকে অনেক বড় ইস্যু। হ্যাঁ আমি তো বলছি রামনবমীর থেকে অনেক বড় ইস্যু। রামনবমী আসবে যাবে, রামনবমী দুর্গাপুজো হবে, আমাদের দেশ আমাদের থাকবে না। একদম আমিও বলছি, আমাদের দেশ একদম আমিও বলছি হচ্ছে না। আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করছি তার কারণ এই মুহূর্তে যিনি ডিবেটে অংশগ্রহণ করতে পারেননি কিন্তু এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল বিধায়ক ভরতপুরের হুমায়ুন কবির। হুমায়ুন দা, রিপাবলিক বাংলাতে অনেক অনেক স্বাগত আপনাকে এই মুহূর্তে। হুমায়ুন দা, খুব স্পেসিফিক্যালি একটা প্রশ্ন আপনাকে, আপনি কি বলুন। আমার ভয় লাগছে আপনি যেভাবে বলেন মেরে দেবেন কেটে দেবেন, আর শান্তভাবে আপনি বলছেন। না দাদা, আমি কাউকেই মারিনি, কাউকেই কাটিনি লাইফে। 65 বছর এজ হয়েছে দাদা, আজ পর্যন্ত কাউকেই মারি না। আমাদের মুসলমানের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসলে মুরগি পুষে সেই মুরগি ধরে কেটে আবার রান্না করে খায়। আমি মুরগিও নিজে জবাই করতে পারি না, তো মানুষ মারা তো দূরের কথা। সুজন চক্রবর্তী বলছে রামনবমী আমাদের বাঙালির নয়, শুভেন্দু অধিকারী বলছে এক ধরনের কথা। আপনি আবার বলেছেন দেখলাম যে হিন্দু ছেলেরা তারা ভোটের দিন ঘুমায়, আপনি আপনার সম্প্রদায়ের ছেলেদেরকে ঘুগনি টুগনি খাইয়ে ভোট করিয়ে নেবেন। আপনি কি ঘুগনি বিক্রি করেন নাকি? আপনি এত ঘুগনি টুগনি খাইয়ে ভোট করিয়ে নেবেন মানে বুঝলাম না, একটু খোলসা করে বলেন। ঘুগনি ভোটের দিনে আগে থেকে রাত্রেবেলায় রেডি করা হয়, মটর কিনে 20 কেজি 30 কেজি 50 কেজি মটর ভিজিয়ে রেখে ঘুগনি তৈরি করে আর মুড়ির বস্তা দিয়ে সকাল 6টার আগে বুথে যাওয়া হয়, এজেন্ট বসানো হয় আর বুথ স্লিপ যারা দেয় ভোটার লিস্ট দেখে প্রত্যেকটা মুসলিম বুথে আমি যতবার একদম 1993 সাল থেকে পঞ্চায়েত রাজনীতি, 98-এ পঞ্চায়েত সমিতি, 2003-এ জেলা পরিষদ, 8-এ জেলা পরিষদ, 11-তে এমএলএ, এরকম ঘুগনি খাইয়ে করিয়েছিলেন। ঘুগনি খাইয়ে মানে কর্মীদেরকে তো সারাদিন বাড়ি যেতে ছিল। আপনাকে এই কথাটা কে বললো ভোটের দিনে হিন্দুরা বাড়িতে বসে থাকে পান্তা ভাত খেয়ে ঘুমায়? আমার বন্ধু বান্ধব যত আছে, আমার পাশে গ্রাম হিন্দু, দুপুকুরিয়া, গৌরীপুর, শক্তিপুর, আমাদের সব এত ঘনিষ্ঠ সম্পর্ক। তাদেরকে যখন বলি ভোটের দিনে একটু আয় একসঙ্গে ভোটটা করি, একটু খেতে দে, তো ওই 9টা-10টার ভিতরে বলে বাড়ি ঢুকে যাই, বলে পান্তা ভাত খেয়ে একটু ঘুমাবো। আর আমরা সারাদিন দাদা পোল শুরু হয়, লাস্ট ব্যালট বাক্স সিল, ইভিএম মেশিন সিল করে তারপরে বাড়ি আসছে। ওই জন্য বলেছি। মানে আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের হিন্দু ক্যাডাররাও পান্তাভাত খেয়ে ঘুমিয়ে পড়ে? আপনাকে খমুক না খমুক, আপনি প্রত্যেকটা হিন্দু যে বুথ, সেই বুথের যে ভোটের কাউন্টিং এর যে রেজাল্ট
আপনি একটা হিন্দু বুথে 1000 ভোটের পোল দেখুন, হয় 60% না হয় 65, ম্যাক্সিমাম 70। আপনি তার পাল্টা কি করেন? না না, তার পাল্টা আপনি কি করেন? আপনি 80%, 82%, 85%, 88%। না 88% হয় কি করে? আপনি কি ছাপ্পা ভোট মারেন? হুমায়ুন দা হয় কি করে? ছাপ্পার কোনো প্রশ্ন নয়। মানে আপনার সম্প্রদায়ের সবাই ট্রেন বাস করে ভোটটা দিতে আসে, ট্রেনে বাসে করে কেরালায় চাকরি থেকে ফিরে এসে সবাই ভোটটা দিতে আসে, তার মানে আগে থেকে তাদের পয়সা পাঠানো হয় দাদা। মানে সেটা হিন্দুরা করে না বলছেন আপনি? গুজরাটে যারা থাকে, বাইরে যারা থাকে, 10 দিন 15 দিন আগে তাদেরকে ফোন পেতে কেউ বলে পয়সা নেব না, আমি মানে এটা কি ধর্মীয় কোনো প্রতিষ্ঠান থেকে এই ফোনগুলো চলে যায়? মানে ফান্ডাটা বলুন না, এটা কি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ফোনগুলো চলে যায় যে তুমি গুজরাটে আছো, তোমাদের সবাই বাসে করে? না, কোন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে না, ব্যক্তিগত রিলেশনে, ব্যক্তিগত সক্রিয় সম্পর্কের জেরে সেখানে তাদেরকে আন্তরিকতার সঙ্গে আনানো হয়। এটা হিন্দুরা আসতে পারে না? মানে হুমায়ুন দা খুব বড়, আপনি এত সুন্দর করে বোঝাচ্ছেন ব্যাপারটা, মানে হিন্দুরা সেটা আসে না বাংলায়? মানে গুজরাটের হিন্দু যারা আছে তাদের সংখ্যাটা, পার্সেন্টেজটা কম দাদা, আসে না আমি একবারও বলিনি। মানে পরিযায়ী শ্রমিক যারা হিন্দু তারা সংখ্যায় কম আসে। রেজাল্ট শিটটা আপনি ফলো করুন, হিন্দু বুথে 60 থেকে 70% এর বেশি পোল হয় না, মুসলিম বুথে 80 থেকে 88 পর্যন্ত পোল হয়। আপনি রেজাল্ট শিট তো নেটে পাবেন, ডিএম অফিসে পাবেন, আপনি দেখে নেন না। আমার কথাটা মিথ্যা বলছি না, সত্যি বলছি। না না, আপনি সত্যিই কথা নিশ্চয়ই বলবেন, কিন্তু আমি ভাবছি যে আপনি পান্তা ভাত খেয়ে হিন্দুরা ঘুমায় এটা এত কনফিডেন্টলি জানলেন কেন? মানে আপনি কি এটা নিয়ে? হিন্দুদের সঙ্গে প্রচুর ভালো সম্পর্ক। আমার একই বয়সে এখানে বিরাট বড় ব্যবসাদার হার্ডওয়ার্কসের সুভাষিস সাহা, তার বাড়িতে আমি যে কোনো টাইমে চলে যাই, তার 2 ছেলে, তার মানে বেসিক্যালি আপনার এই রেলাটা, মানে আপনার এই দমটা কলার তুলে যে আপনি বলছেন দেখে নেব বুঝে নেব, সেটার কারণ হচ্ছে হিন্দুরা আপনার কথায় অলস। মানে হিন্দুরা ভোটের দিন ঘুমিয়ে থাকে আর আপনি সকাল থেকে রাত অবধি আপনার সম্প্রদায়ের ছেলেদের দিয়ে ভোটটা করান, তাই তো? একদম প্রমাণ করে দেবো আপনাকে থিওরি। এবং আপনি রেজাল্ট শিটটা হিন্দু বুথে 100% হিন্দু নাম আর মুসলিম নাম তো আপনি জানতেই পারবেন। হুমায়ুন দা, আমি মুর্শিদাবাদে অনেকদিন যাইনি, আমি কলকাতার ছেলে। হুমায়ুন দা খুলে বলুন, আমি কলকাতার ছেলে, একটু গ্রামের পলিটিক্সটা একটু খুলে বলুন। মানে হিন্দুদের বুথগুলোতে কি হয়? মানে ওরা ভোটই দেয় না? ভোট দেয় না বলিনি আপনাকে, পার্সেন্টেজ অফ পোল কম হয়, পার্সেন্টেজ অফ পোল হিন্দু বুথে কম হয়। সেটার কারণ কি? বামপন্থীরা একটা সময় বলেছিল ভোটটা উৎসব, সেটার কারণটা কি? বামপন্থীরা এক সময় বলেছিল ভোট উৎসব, মাংস ভাত খাও, দুপুরের পরে বাড়ি চলে যাও, এই কনসেপ্ট এখন হিন্দুদের। সাবাস, ভোটটা আসলে উৎসব না, ভোটটা যুদ্ধ। তার মানে ভোটটা আসলে উৎসব না, ভোটটা যুদ্ধ। তার মানে ভোটটা উৎসবের মেজাজেই করে। আমরা যাদের সঙ্গে মিশি, যাদের সঙ্গে রাজনীতি করি, তাদেরকে ঠিক ভোটের আগে, পোল যেদিন ডেট থাকে তার আগে থেকে বসে ফিস খেয়ে খাওয়া দাওয়া করে প্ল্যান করে বলে দিই, কিন্তু ভোটের দিনে খাওয়াবো না, ভোটের দিনে ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন থাকতে হবে, তুমি 2 দিন পরে রেজাল্টের পরে তুমি মাংস ভাত খাও, কিন্তু ভোটের দিনে মাংস। এটা তো আপনার তৃণমূলের যারা হিন্দু ক্যাডার আছে তাদের বোঝানো উচিত, তৃণমূলের হিন্দু ক্যাডারদের তো বোঝানো উচিত দাদা। তৃণমূলের হিন্দুদের বোঝান না কেন বলুন তো? আপনিও তো বদমাইশ আছেন, আপনিও দুষ্টুমি কম করেন না, তৃণমূলের হিন্দুদেরকে কেন বোঝান না এটা? তারাও তো তার মানে পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। ও দাদা, তারা কথাই শুনবে না, ফাঁকিবাজ, মোস্ট ফাঁকিবাজ, আমি আপনাকে বলছি। যাই হোক, এটা বকা টকা দিয়ে দেবেন। নেতা হবে, তারা নেতা হবে, কিন্তু তারা এত পরিশ্রম করবে না। আচ্ছা, দেবাশিস ঘোষের একটা ছোট্ট প্রশ্ন আছে। হুমায়ুন বাবু নমস্কার। হুমায়ুন বাবু নমস্কার। আমার শুধু একটাই প্রশ্ন আছে, আপনার কথা শুনে আমি একটুখানি কনফিউজড হয়ে গেছি। আমি তো জানতাম তৃণমূল দলটা হিন্দু মুসলিম সবাইকে নিয়ে, তো আপনি বলছেন শুধু মুসলিমদের ভোট হয়, মানে আপনি কি শুধু মুসলিমদের হয়ে লড়েন, তৃণমূলের হয়ে নয়? হুমায়ুন কবির, তৃণমূলের হয়ে লড়ি, প্রতীকের হয়ে লড়ি, কিন্তু মুসলিম পপুলেশন, মুসলিম ভোটাররা যে সক্রিয়তা নিয়ে অংশগ্রহণ করে, সেখানে হিন্দু ভাইরা অনেক অলসতা দেখায়, অনেক স্লো চলে, অনেক পার্সেন্টেজ অফ পোল হয়। আমি আপনাকে প্রুফ দিয়ে বলবো, রেজাল্ট শিট দিয়ে দেখিয়ে দেবো আপনাকে। বেশ বেশ, অনেক ধন্যবাদ হুমায়ুন কবির। খুব বড় বিতর্কের আপনি জন্ম দিলেন। শুভম,
এই মুহূর্তে সিপিআই নেতা আমার সঙ্গে রয়েছেন। শুভম, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল, অর্থাৎ এই যে তোমাদের এই ভোটটা উৎসব, ভোটের দিন মাংস ভাত খাবো, দুপুরের পরে বাড়ি চলে যাব, দোল আর ভোটকে এক করে দিয়েছে, তার ফল আজ হুমায়ুন কবিরদের এই স্টেটমেন্টগুলো। হিন্দু ধর্মের অন্যতম প্রধান শাখা অদ্বৈত বেদান্ত শাস্ত্রে যারা চারজন প্রাণপুরুষ, সেই দেশের 4 শঙ্করাচার্য বারবার বারণ করা সত্ত্বেও হিন্দু ধর্মের রীতিনীতি তোয়াক্কা না করে, শুভ দিনক্ষণ না মেনে অসম্পূর্ণ রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন যে নরেন্দ্র মোদী, তিনি হিন্দু ধর্ম বিরোধী। শ্রীমদ্ ভাগবত গীতায় অধ্যায় 9 29 নম্বর শ্লোক, সমোহম সর্বভূতেষু ন মে দস্যস্তি না প্রিয়া, সেটা লেখা থাকার পরেও যারা যারা আমাদের দেশের মানুষের একটা বিরাট অংশের স্বাধীন ধর্মাচরণের অধিকার কেড়ে নিচ্ছে, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার কেড়ে নিচ্ছে, তারা হিন্দু ধর্ম বিরোধী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তারা যখন চেষ্টা করছিলেন বিধবা বিবাহ চালু করতে বা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা রদ করতে, তখন যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরাশর সংহিতা থেকে, নারদ সংহিতা থেকে যখন একের পর এক শ্লোক তুলে ধরছেন, বিদ্যাসাগর যখন বলছেন নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লিবে চ পতিতে পতৌ পঞ্চসাপৎসু নারীনাং পতিরণৌ বিধিয়তে, তখন যারা যারা বিদ্যাসাগরকে বাধা দিয়েছিলেন, বিদ্যাসাগরকে অপমান করেছিলেন, তারাই আজকে বিজেপির ঝান্ডা নিয়ে মিছিল থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন। তারা হচ্ছে দেশ বিরোধী, তারা হচ্ছে হিন্দু ধর্ম বিরোধী। যে শ্রীরামচন্দ্র দলিত শবরী মাতার এটো ফল খেয়ে বলেছিলেন আজ পর্যন্ত আমার খাওয়া সব থেকে সুস্বাদু ফল, যে শ্রীরামচন্দ্র আদিবাসী নিষাদরাজ গুহকে নিজের প্রিয় মিত্র বলে নিজের পাশের আসনে স্থান দিয়েছেন, সেই বিজেপি যখন দলিত মহিলাকে রাস্তায় নগ্ন করে পেটায়, দলিতদেরকে কুকুরের সাথে তুলনা করে, তখন তারা হচ্ছেন রাম বিরোধী, তারা হচ্ছেন দেশ বিরোধী। আজকে শুভেন্দু অধিকারী 2000 কেন 20,000 রামনবমী পালন করুন, কিন্তু রামনবমীর যে ঐতিহ্য ছিল সকালবেলায় বসে রামায়ণ পাঠ করা, রামনবমীর ঐতিহ্য ছিল গরিবদেরকে দরিদ্র নারায়ণ সেবা করা। আমি বলছি আজকেও আমাদের রাজ্যে 20,000 জায়গায় রামনবমী পালন হোক, কিন্তু সেইখানে রামায়ণ পাঠ হোক এবং রামায়ণে কি বলা আছে তা যারা যারা সেই রামনবমী পালন করবেন, বিজেপির হোক, তৃণমূলের হোক, বামপন্থীদের হোক, সিপিআইয়ের হোক, কিন্তু রামনবমীর নামে কেউ যদি অস্ত্র মিছিল করে তাকে সঙ্গে সঙ্গে ধরে জেলে পোড়া হোক। এটা কি অন্য মিছিলের সময় বলো? এটা অন্য ধর্মীয় মিছিলের সময় বলো? একদম বলো, কই না আমি দেখতে পাই না। না না, আচ্ছা আরেকটা সেকেন্ড জিনিস, তুমি এত সুন্দর করে ব্যাখ্যাটা দিলে, তাহলে সিপিআই নতুন সিপিআই রামনবমী করছে না কেন? জেলে পোড়া হোক। তুমি রামনবমীটা করছো না কেন? তুমি রামনবমীটা অর্গানাইজ করছো না কেন? রামনবমীর মিছিল তুমি অর্গানাইজ করছো না কেন? শুভ জেলে তাদেরকে না পড়েন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগ করা উচিত, মেনে নিতে হবে। সে কমিউনিস্টরা রামনবমী করছে না কেন? না আমাকে বলো, কমিউনিস্টদের সাথে রামনবমীর কি কোনো বিভেদ আছে? আমার একটা প্রশ্ন আছে। জিষ্ণুদা বলে নিন, তারপর আমি প্রশ্নটা। আমার এক সরল প্রশ্ন, এই যে অন্তজ শ্রেণী মানে তথাকথিত পিছিয়ে পড়া শ্রেণীর কথা বললেন, আপনি একজন সিপিআই সর্বভারতীয় নেতার নাম বলুন যিনি তথাকথিত এই তপশিলি জাতি বা উপজাতি যাকে আমরা সবাই চিনব, একজনের নাম বলুন। সিপিআই এর বা কমিউনিস্ট পার্টির দ্বিতীয় উত্তরটা দিয়ে দিই, সর্বোচ্চ যে পদ তা হলো পার্টির সাধারণ সম্পাদক। সিপিআই পার্টির বর্তমান সাধারণ সম্পাদকের নাম কমরেড ডি রাজা, তিনি দলিত শ্রেণীর মানুষ। কত বছর লেগেছে? 100 বছর লেগেছে। তার আগে 100 বছরের মধ্যে হয়নি। কমিউনিস্ট পার্টির শীর্ষ পদে যিনি আছেন কমরেড ডি রাজা, তিনি দলিত শ্রেণীর মানুষ। তার আগে 100 বছরের মধ্যে পলিট ব্যুরো হোক, সেন্ট্রাল সেক্রেটারি হোক, আপনি নিজেই রামচন্দ্র ডোমের কথা বললেন। সে তো এবারে এসেছে। সুতরাং কমিউনিস্ট পার্টিতে সব সময় পিছিয়ে পড়া মানুষ, অনগ্রসর শ্রেণীর মানুষ, আপনি বলতে পারবেন না, আপনি বলতেই পারবেন না। আপনি দেখেন না, এবার বিজেপিতে আপনাদের দেশের রাষ্ট্রপতি, আমাদের দেশের রাষ্ট্রপতি যিনি দ্রৌপদী মুর্মু, আমাদের সবার যিনি প্রধান, সেই দ্রৌপদী মুর্মু আমাদের দেশের রাষ্ট্রপতি, তিনি দলিত হওয়ার কারণে নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতারা যখন পার্লামেন্ট উদ্বোধন হয়, দ্রৌপদী মুর্মু একাধিক মন্দিরে গেছেন। আপনারা দলিত বিরোধী
বিরোধী, আপনারা দলিত মানুষের বিরোধী। দলিত বিরোধী যদি সবচেয়ে বেশি হয়, কমিউনিস্ট পার্টি চিরকাল দলিত বিরোধী। কমিউনিস্ট পার্টির 100 বছরের ইতিহাসের মধ্যে আপনি নাম বলতে পারবেন না যে এই রামচন্দ্র দোম জি রাজা, আজকে আমরা দিনের পর দিন বলার পরে হয়েছে। দেশের রাষ্ট্রপতিকে আপনারা পার্লামেন্ট হাউস উদ্বোধনে দ্বিতীয় প্রশ্ন বলছি, আপনারা কখনো মহরমের মিছিলে সশস্ত্র বেরোবে না, অস্ত্র মিছিল হবে না? আপনাদের কোনো নেতার দম আছে যে একবার কখনো বলেছেন আমি ছবি দেখিয়ে দেবো যে এখানকার তৃণমূলের নেতা, তৃণমূলের সাংসদ তিনি মহরমের মিছিলে অস্ত্র নিয়ে গেছেন? আপনাদের কোনো নেতার দম আছে যে বলবেন মহরমের মিছিলে অস্ত্র নিয়ে বেরোবে না? আপনারা কেবলমাত্র হিন্দুত্বর বিরোধিতাই করতে পারেন, এটাই আপনাদের একমাত্র এজেন্ডা। ওটা আপনারা করছেন কেন শুভেন্দু অধিকারী? আপনি বলুন কেন শুভেন্দু অধিকারী 2 কোটি হিন্দুকে পথে নামার কথা বলছেন? কেন শুভেন্দু অধিকারী 2 কোটি মানুষকে পথে নামার কথা বলছেন? কারণ আমাদের অস্তিত্বটা বিপন্ন। যদি দুর্গাপূজায়, যদি বিজয়া দশমীতে, যদি কিছুদিন পরে ইফতার পার্টি শুরু হবে, ইফতার পার্টিতে যদি হিন্দু, মুসলিম, শিখ আমরা সবাই যদি একসাথে দুর্গাপুজো, বিজয়া দশমী পালন করতে পারি, যদি আমরা একসাথে ইফতার পার্টিতে একসাথে খেতে যেতে পারি, তাহলে কেন রামনবমীতে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা কেন একসাথে রামনবমী পালন করতে পারবো না? উনি কেন 2 কোটি হিন্দুকে পথে নামার কথা বলছেন? উনি কেন 2 কোটি মানুষকে কারণ বলছি, আমি কারণটা বুঝিয়ে বলছি। আপনাদের পার্টির ভোটকে একত্রিত করতে হবে, তাই জন্য বলছেন 3 বারের এমএলএ ছিলেন। না এটা বলুন, মাননীয় ইলা মিত্র যেখান থেকে এসেছিলেন, যখন বাংলাদেশ তৈরি হলো, এই হিন্দু মুসলিম সকলকে নিয়ে দুর্গাপুজো, মহরম এবং সবকিছু একসঙ্গে করার যে ভাবনা, সেটা তিনি বাংলাদেশে করতে পারলেন না। কিন্তু কারণ যেখানে হিন্দুরা সংখ্যালঘু, সেখানে ইলা মিত্রের মতো, আমি ইলা মিত্রকে অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি, তা সত্ত্বেও বলছি সিপিআই এর ইলা মিত্রর পক্ষে সম্ভব হয়নি যে বাংলাদেশে গিয়ে দুর্গাপুজো এবং ঈদ একসঙ্গে করার জন্য। একদম আমার একেবারে সময় শেষ। শুভম, জিষ্ণুদা, দেবাশিস দা এবং তার পাশাপাশি হুমায়ুন কবির যারা মিস করে গেছেন, আজ জবাব চাই বাংলা যারা মিস করে গেছেন, তারা দয়া করে রাত 12টার সময় জবাব চাই বাংলার রিপিট টেলিকাস্ট দেখুন। কারণ বিস্ফোরক কথা বললেন হুমায়ুন কবির এবং তার পাশাপাশি একটা প্রশ্নের উত্তর আমি পেলাম না। সিপিআই এবং সিপিএম কি তাহলে এত কিছু ওনারা হিন্দুত্বের ব্যাপারে জানেন? রামনবমীর মিছিলে অংশগ্রহণ করবেন? আমি নিজে ক্যামেরা নিয়ে যাব, যেখানে যেখানে সিপিআই এবং সিপিআইএম নেতারা রামনবমীর মিছিল করবেন আমি সেখানে লাইভ দেখাবো। চ্যালেঞ্জ দিচ্ছি, অ্যাকসেপ্ট করবেন? মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, জবাব চায় বাংলা। ছোট্ট বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।